আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় ঈদের বন্ধের পরে আজ 23/5/2021 রবিবার তোমাদের সামনে আবারও হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখনো জানি না অ্যাকচুয়ালি কবে স্কুল কলেজ খুলতে যাচ্ছে। হয়তো পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে কোভিড-19 এর যে প্যান্ডামিকে আমরা আছি এটা কাটিয়ে উঠতে পারলে আশা করা যায় শিগগিরই স্কুল কলেজ খুলবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। নিশ্চয়ই আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। দীর্ঘ প্রায় 1 বছরের উপরে এই বন্ধটা চলছে। অনেক ক্ষতির সম্মুখীন আমরা। আল্লাহ আমাদেরকে এই ক্ষতি থেকে রক্ষা করুন। তো আমরা ইতিমধ্যে আমি অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর উৎপাদন চ্যাপ্টারের উৎপাদন এই অধ্যায়ের 2টা ক্লাস এর আগে দিয়েছি। আমি আজকে 3য় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই 3য় ক্লাসে আমরা 2য় ক্লাসের পর থেকে যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। তো আশা করি সবাই খাতা কলম নিয়ে এই ভিডিওটা দেখে নোট করে আবারও পড়াশোনা শুরু করবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গড় উৎপাদন। তারপরে আমরা প্রান্তিক উৎপাদন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা মোট উৎপাদন নিয়ে আলোচনা করেছি। মোট উৎপাদন কি, এর বৈশিষ্ট্য কি, মোট উৎপাদনের চিত্র আমরা অঙ্কন করেছি। আরো আগে আমরা উৎপাদনের উপকরণ, তারপরে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক, দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। তোমরা আগের 2টো ক্লাস দেখে এই ক্লাসটা দেখলে উপকৃত হবে। সুতরাং অবশ্যই ক্লাসের ধারাবাহিকতা তোমাদের রক্ষা করতে হবে। ওকে, আমরা শুরু করলাম গড় উৎপাদন। গড় উৎপাদন গড় উৎপাদন, যার ইংলিশ নামটা হচ্ছে এভারেজ প্রোডাকশন। এই গড় উৎপাদনের আরেকটা নাম গড় উৎপাদনশীলতা। গড় উৎপাদনশীলতা, গড় উৎপাদন আমরা বলতে পারি, অথবা গড় উৎপাদনশীলতা আমরা বলতে পারি, অথবা গড় বস্তুগত উৎপাদন। বস্তুগত উৎপাদন, এভারেজ প্রোডাকশন, গড় উৎপাদন। এর আরেকটা নাম গড় উৎপাদনশীলতা অথবা গড় বস্তুগত উৎপাদন। আমরা এটাকে এপি দ্বারা প্রকাশ করতে পারি। এভারেজ প্রোডাকশনের এপি। এভারেজ প্রোডাকশনের কি এপি, অথবা আমরা এটাকে বলতে পারি এপিপি, এভারেজ ফিজিক্যাল প্রোডাকশন। এভারেজ ফিজিক্যাল প্রোডাকশন, এভারেজ ফিজিক্যাল প্রোডাকশন, গড় বস্তুগত উৎপাদন। তো একটা বিষয় যদি আমরা মনে রাখতে পারি, একটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য অর্থনীতিতে যে কোনো গড়ের সংজ্ঞা দেওয়াটা সহজ হয়ে যাবে।
আমরা যদি গড়ের সংজ্ঞাটা এভাবে মনে রাখি যে অর্থনীতিতে গড়ের সংজ্ঞাগুলো দিব, কারণ গড় তো বারবার আসে, একথা তোমাদের আগে বলেছি। অর্থনীতিতে গড় উৎপাদন আসছে, গড় উপযোগ, গড় খরচ, গড় আয়। তো এই গড় শব্দগুলো যখন আমরা সংজ্ঞায়িত করব, তখন অধীন চলককে স্বাধীন চলক দ্বারা কি করব? ভাগ করব। অর্থাৎ অধীন চলক এবং স্বাধীন চলকের এই অনুপাতকে অর্থনীতিতে আমরা গড় বলতে পারি। তাহলে বোঝা গেল, আমরা যদি গড় উৎপাদনের সংজ্ঞা দিতে চাই, তাহলে এখানে অধীন চলকের প্রয়োজন, স্বাধীন চলকের প্রয়োজন। অধীন চলক কি স্বাধীন চলক কি, এই বিষয়টা মনে রাখতে হলে আবার আমাদের যেতে হবে অপেক্ষকে। আর অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক কি সম্পর্ক। স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যকার বীজগাণিতিক সম্পর্ককে বলা হয় অপেক্ষক বা ফাংশন। এখন আমরা যখন উৎপাদন অপেক্ষক পড়েছি, তখন উৎপাদন যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলো ছিল স্বাধীন চলক, আর উৎপাদন কার উপর নির্ভর করেছিল? উৎপাদন নির্ভর করেছিল ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদির উপর। ইত্যাদি হলো উৎপাদনের উপকরণ বা উপাদান। তাহলে উৎপাদন অপেক্ষকে, উৎপাদন অপেক্ষকটা যদি আমি লিখি কি ইকুয়াল টু ফাংশন অফ এন এল কে ও। এন বলতে ভূমিকে আমরা এন দ্বারা প্রকাশ করেছিলাম, এল হচ্ছে শ্রম, কে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, ও হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। এগুলো হচ্ছে ডান দিকে আছে, সমীকরণের ডান দিকে আছে, এগুলোকে আমরা বলেছিলাম স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর উৎপাদনের পরিমাণকে আমরা বলেছিলাম অধীন চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অধীন চলক বা নির্ভরশীল চলক। তাহলে উৎপাদন অপেক্ষকের স্বাধীন চলক, অধীন চলক কিন্তু আমাদের জানা হয়ে গেছে। আমরা বলতে পারবো যে উৎপাদনের পরিমাণ, কোয়ান্টিটি অফ প্রোডাকশন হচ্ছে অধীন চলক, আর উৎপাদনের উপাদানগুলো হচ্ছে স্বাধীন চলক। তাহলে আবার তোমরা এই সূত্রটা দেখে গড় উৎপাদনকে নিজেরা সংজ্ঞায়িত করার চেষ্টা করো। গড় উৎপাদনকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, অধীন চলকের পরিবর্তে আমরা কি বসাবো? কোয়ান্টিটি অফ প্রোডাকশন, উৎপাদনের পরিমাণ। আর স্বাধীন চলকের জায়গায় আমরা কি বসাবো? এখানে আমরা রিপ্লেস করে দিব, স্বাধীন চলকের জায়গায় বলবো উৎপাদনের উপাদান। তাহলে আমাদের সংজ্ঞাটা হয়ে যাবে। কিভাবে দিব দেখো, তোমাদের লিখে নিতে পারো যে গড় উৎপাদনের সংজ্ঞা হচ্ছে গড় উৎপাদন, গড় উৎপাদন, গড় উৎপাদন এপি এভারেজ প্রোডাকশন, অথবা এপিপি এভারেজ ফিজিক্যাল প্রোডাকশন ইজ ইকুয়াল টু অধীন চলক, অধীন চলকের জায়গায় উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, অধীন চলকের জায়গায় উৎপাদনের পরিমাণ। আর স্বাধীন চলকের জায়গায় কি হবে? স্বাধীন চলকের জায়গায় সমীকরণের ডান দিকে স্বাধীন চলক, এগুলো হচ্ছে উৎপাদনের উপাদান। তাহলে আমরা লিখব উৎপাদনের উপাদানের পরিমাণ। তাহলে উৎপাদনের পরিমাণ এবং উৎপাদনের উপাদানের পরিমাণ, এই দুইটার অনুপাতকে বলা হয় গড় উৎপাদন। গড় উৎপাদন, অন্যভাবে আমরা বলতে পারি উৎপাদনের পরিমাণকে উৎপাদনের উপাদান দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় গড় উৎপাদন। কারণ আমরা জানি ভগ্নাংশের নিচে যেটা থাকে এইটা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়, এটা হচ্ছে ভাজক। তাহলে উৎপাদনের উপাদান দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? উৎপাদনের পরিমাণকে ভাগ করতে হবে। ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে গড় উৎপাদন বা এভারেজ প্রোডাকশন। আশা করি গড় উৎপাদনের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। গড় উৎপাদনকে আমরা সংজ্ঞায়িত করেছি, সংজ্ঞায়িত করতে গিয়ে অধীন চলক এবং স্বাধীন চলকের ধারণাটা আমরা ব্যবহার করেছি।
তো এখন গড় উৎপাদনের সংজ্ঞাটা আমরা শিখলাম, এবং পরীক্ষায় প্রশ্নটা আসলো শ্রমের গড় উৎপাদন বলতে কি বুঝো, তখন আমাদের সংজ্ঞাটা কিভাবে হবে? শ্রমের গড় উৎপাদন যদি পরীক্ষায় আসে, গড় উৎপাদন না হলে এখন কি বলবো, একটু স্পেসিফিক করে দিল, বলে দিল শ্রমের গড় উৎপাদন কাকে বলে, অথবা শ্রমের গড় উৎপাদনশীলতা বলতে কি বুঝো, অথবা শ্রমের গড় বস্তুগত উৎপাদন বলতে কি বুঝো। এভাবে যদি প্রশ্নটা এসে যায় তাহলে আমরা আনসারটা কিভাবে দিব? একটু থিঙ্কিং করো, থিঙ্কিং করে নিজেরা আনসারটা দেওয়ার চেষ্টা করো, তারপরে এটা মিলিয়ে দেখো যে তোমার আনসারটা সঠিক হয়েছে। আমি এখানে অ্যাড করলাম শ্রমের গড় উৎপাদন, শ্রমের গড় উৎপাদন, অথবা শ্রমের গড় উৎপাদনশীলতা, অথবা শ্রমের গড় বস্তুগত উৎপাদন। এখন আমরা এটাকে এপিএল লিখলাম। এপিএল মানে এভারেজ প্রোডাকশন অফ লেবার, অর্থাৎ শ্রমের গড় বস্তুগত উৎপাদন, শ্রমকে আমরা এল দ্বারা প্রকাশ করি, অথবা এটাকে এপিপিএল এভারেজ ফিজিক্যাল প্রোডাকশন অফ লেবার, শ্রমের গড় বস্তুগত উৎপাদন বা উৎপাদনশীলতা আমরা এপিপিএল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখন উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ বলতে আমরা টিপি লিখি, টিপি টোটাল প্রোডাকশন। উৎপাদনের পরিমাণ বলতে কোনটাকে বোঝাচ্ছে, মোট উৎপাদনকে বোঝাচ্ছে, টোটাল প্রোডাকশন। আর উৎপাদনের উপাদানের জায়গায় এখন হয়ে যাবে শ্রমের পরিমাণ, যেহেতু এটা শ্রমের গড় উৎপাদন, শ্রমের গড় উৎপাদনের জন্য আমরা এই উৎপাদনের উপাদানের জায়গায় কি দিয়ে দিব, এল দিয়ে দিব। তাহলে সংজ্ঞাটা কি হবে, মোট উৎপাদনকে শ্রমের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে শ্রমের গড় উৎপাদন বলা হয়। আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি, টিপি এর জায়গায় কিউ লিখতে পারি, সমস্যা নাই, কিউ ডিভাইডেড বাই এল। এখানে কিউ বলতেও মোট উৎপাদন বোঝাচ্ছে, টিপি বলতেও মোট উৎপাদন বোঝাচ্ছে, টোটাল প্রোডাকশন বোঝাচ্ছে। আশা করি আমরা এপিএল বা এপিপিএল কে আমরা গড় উৎপাদন, কার গড় উৎপাদন, শ্রমের গড় উৎপাদনকে সংজ্ঞায়িত করতে পারব। তো এখন তোমাদেরকে বললাম মূলধনের গড় উৎপাদনটাকে সংজ্ঞায়িত করো, পরীক্ষায় প্রশ্ন আসে মূলধনের গড় উৎপাদন বলতে কি বুঝো। তাহলে সংজ্ঞা কিভাবে হবে, মূলধনের গড় উৎপাদন এপিকে হয়ে যাবে, এপিকে। ঠিক আছে, এপিকে অথবা এপিপিকে। এপিকে এভারেজ ফিজিক্যাল প্রোডাকশন অফ ক্যাপিটাল, এভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল এপিকে, এটা হবে টিপি ডিভাইডেড বাই কে। অর্থাৎ মোট উৎপাদনকে মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে মূলধনের গড় উৎপাদন বলে, অথবা এটাকে কিউ ডিভাইডেড বাই আমরা কি বলতে পারি, কে বলতে পারি। মোট উৎপাদনকে আমরা কি দ্বারা ভাগ করেছি, মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করেছি। মোট উৎপাদনকে মূলধনের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটাকে বলবো আমরা মূলধনের গড় উৎপাদন। আমরা গড় উৎপাদনকে
সংজ্ঞায়িত করতে পেরেছি। আশা করি গড় উৎপাদন রিলেটেড বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যদি গড় উৎপাদনের একটা চিত্র অঙ্কন করতে চাই তাহলে এটার আকৃতি কি হবে আমরা এটা দেখার চেষ্টা করি। গড় উৎপাদনের চিত্রটার আকৃতি কি হবে। আমরা ভূমিঅক্ষে গড় উৎপাদনকে আমরা কি করব, সংজ্ঞায়িত করব। এদিকে আমরা শ্রম ধরেছি অথবা আমরা মূলধন ধরতে পারি, আর লম্ব অক্ষে আমরা গড় উৎপাদন APL যদি আমরা শ্রম ধরি তাহলে এই শ্রমের জন্য শ্রমের গড় উৎপাদনটা নেই। আমরা যদি মূলধন ধরি তাহলে এখানে APK নেই। শ্রম দিলে শ্রমের গড় উৎপাদন, মূলধন নিলে মূলধনের কি, মূলধনের গড় উৎপাদন। তো এখন এই গড় উৎপাদনের আকৃতিটা কি হবে আমরা ইতিমধ্যে জেনেছি যে উপকরণের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদনটা ক্রমবর্ধমান হারে বাড়ে। উপকরণের পরিমাণ বৃদ্ধি করলে মোট উৎপাদন কি ক্রমবর্ধমান হারে বাড়ে। এক সময় ক্রমহ্রাসমান হারে বাড়ে, এক সময় মোট উৎপাদন কি হয়, সর্বোচ্চ হয়। উপকরণ যদি আমরা আরো বৃদ্ধি করি এক পর্যায়ে কিন্তু মোট উৎপাদন হ্রাস পায়। এই বিষয়গুলো আমরা এর আগের ক্লাসে কি করেছি, আমরা শিখেছি। তো এখন আমরা গড় উৎপাদনের আকৃতি কি হবে এটা মনে রাখতে হবে। আমরা যখন উপকরণগুলো বৃদ্ধি করব তখন প্রথম দিকে মোট উৎপাদনটা বেশি থাকার কারণে গড় উৎপাদনটা কি হবে, প্রথমে বৃদ্ধি পাবে। যেহেতু উৎপাদনের শুরুর দিকে উপকরণ সমূহ কি থাকে, উৎপাদনের শুরুর দিকে উপকরণ সমূহ সতেজ থাকে, উপকরণ সমূহ শক্তিশালী থাকে। উপকরণ সমূহ সতেজ এবং শক্তিশালী থাকে, ভূমি উর্বর থাকে, শ্রম শক্তিশালী থাকে, মূলধন দ্রব্যাদি নতুন থাকে, তখন কিন্তু উৎপাদনের শুরুর দিকে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। ফলে গড় উৎপাদনটা বাড়বে। প্রথমে যদি গড় উৎপাদন যদি বাড়ে তাহলে রেখাটা ডান দিকে কি হবে, ঊর্ধ্বগামী হবে। প্রথমে সে ডান দিকে কি হবে, ঊর্ধ্বগামী হবে। যেহেতু বাড়তেছে গড় উৎপাদনটা বাড়বে। শ্রম হলে শ্রমের গড় উৎপাদন বাড়বে। আমরা যদি মূলধন বিবেচনা করি তাহলে মূলধনের গড় উৎপাদন বাড়বে, গড় উৎপাদন বাড়বে। তো বাড়তে বাড়তে কি হবে, এক পর্যায়ে সর্বোচ্চ হবে। সর্বোচ্চ অবস্থায় যাওয়ার পর আমরা দেখেছি মোট উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখেছি এক পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পায়। কারণ আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত এক্সেস শ্রমিক যদি আমরা নিয়োগ দেই অথবা অতিরিক্ত মূলধন দ্রব্যাদি যদি নিয়োগ করি তাহলে কিন্তু যে উৎপাদনের দক্ষতা যেটা, এই দক্ষতাটা হ্রাস পায়। আর দক্ষতা যদি হ্রাস পায়, প্রোডাক্টিভিটি যদি কি হয়, হ্রাস পায় যদি, তাহলে মোট উৎপাদনটা কমে যায়। আগে যে পরিমাণ উৎপাদন পাওয়া যেত সেই পরিমাণ উৎপাদন এখন পাওয়া যাবে না। এই কারণে গড় উৎপাদনও কি হয়, হ্রাস পায়। আর গড় উৎপাদন যখন হ্রাস পাবে তখন গড় উৎপাদনটা কি হয়ে যাবে, কমে যাবে। আর কমে গেলে একটি চলকের মান কমে গেলে রেখাটা ডান দিকে কি হয়, নিম্নগামী হয়। তাহলে এটা বিষয় তোমরা মনে রাখো, অর্থনীতিতে যতটা চলকের ক্ষেত্রে, যে কয়টি চলকের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা পাওয়া যাবে, কোন বৈশিষ্ট্য,
প্রথমে বাড়ে পরে কমে, প্রথমে বাড়ে পরে কমে। তাহলে ডান দিকে ঊর্ধ্বগামী, পরে ডান দিকে নিম্নগামী, প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী, পরে ডান দিকে নিম্নগামী। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে সে সমস্ত রেখার ক্ষেত্রে রেখাটা হবে উল্টা ইউ আকৃতির। উল্টা ইউ আকৃতির আমরা অবতল আকৃতি বলে থাকি। অবতল আকৃতি মানে ছোট হাতের এন এর মতো, বা বোঝার সুবিধার্থে আমরা মনে রাখতে পারি এটা ছাতা আকৃতির হয়, আমব্রেলা আকৃতির হয়, বা তোমরা সেটের ভাষায় যাকে এই ইন্টারসেকশন তোমরা বলেছো। এখানে ইন্টারসেকশন বললে হবে না, বা ছাতা আকৃতি এগুলো বলার দরকার নাই। আমরা অর্থনীতিতে এই আকৃতির নাম কি দিই, কি নামে ডাকি? অবতল আকৃতির হয়, অবতল আকৃতি। আমরা ইউ আকৃতি যদি হয়, তাহলে এটাকে বলে উত্তল। এটাকে কি বলে? উত্তল। আর উল্টা ইউ যদি হয় এটাকে কি বলে? অবতল। তাহলে এভারেজ প্রোডাকশন এই রেখাটা কি হয়ে গেল? অবতল আকৃতির হয়ে গেল। আমাদের শ্রমের গড় উৎপাদন যদি বলে, শ্রমের গড় উৎপাদন বললে আমরা এইটাকে এপিএল লিখব, আর ভূমিয়ককে শ্রম দিব, লম্বকে শ্রমের গড় উৎপাদন লিখব। আমাদেরকে যদি বলে মূলধনের গড় উৎপাদন রেখাটা অঙ্কন করো, আমরা ভূমিয়ককে মূলধন নিব, আর লম্বকে মূলধনের গড় উৎপাদনটা আমরা কি করব? ধরব। আর এই রেখাটার নাম দিয়ে দিব এপিকে, এভারেজ প্রোডাকশন অফ ক্যাপিটাল, মানে মূলধনের গড় উৎপাদন রেখা। এখানে দেখো এই প্রথম অবস্থায় কিন্তু সে কি হচ্ছে? বাড়তেছে। ও L1 শ্রম নিয়োগ দিছো, বাড়তেছে। মূলধন দিলে এখানে কেওয়ান দিবা, বাড়তেছে। এখানে দেখো কিন্তু বৃদ্ধি পেয়ে কি হয়ে গেছে? সর্বোচ্চ হয়ে গেছে। এখানে কিন্তু আবার কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এরকম তিনটা পর্যায়ে আমরা এখানে পাবো, E1, E2, E3। প্রথম পর্যায়ে ধীরে ধীরে সে বাড়তেছে, সর্বোচ্চ হয়ে গেছে, তারপরে কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে গড় উৎপাদন রেখাটা উল্টা ইউ আকৃতির হয়, অর্থাৎ অবতল আকৃতির হয়। কারণ প্রথমে গড় উৎপাদন বৃদ্ধি পায়, এক পর্যায়ে গড় উৎপাদন সর্বোচ্চ হয়। শ্রমের পরিমাণ অথবা মূলধনের পরিমাণ মানে উপকরণের পরিমাণ আরো বৃদ্ধি করলে এক পর্যায়ে গড় উৎপাদন হ্রাস পায়। তো আমরা গড় উৎপাদনটা কি করলাম? শেষ করলাম। আমরা এখন প্রান্তিক উৎপাদনটা কি হবো? প্রান্তিক উৎপাদনটা নিয়ে আমরা আলোচনা করব। প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদনটা আমরা শেষ করলাম। আশা করি গড় উৎপাদন তোমরা বুঝতে পেরেছ। এবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন, তো এটাকেও আমরা তিনটা নামে অভিহিত করতে পারি। প্রান্তিক উৎপাদনের আরেকটা নাম হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা, অথবা প্রান্তিক বস্তুগত উৎপাদন। প্রান্তিক উৎপাদন এর আরেকটা নাম হচ্ছে প্রান্তিক উৎপাদনশীলতা অথবা প্রান্তিক বস্তুগত উৎপাদন। আমরা এটাকে এমপিএল অথবা এমপিপিএল হিসেবে প্রকাশ করতে পারি। এমপিপিএল অথবা এমপিএল, মার্জিনাল প্রোডাকশন অফ। আমরা প্রথমে লেবার দিচ্ছি না, আমরা মূল সংজ্ঞাটা দিতে যাচ্ছি। এমপি মানে মার্জিনাল প্রোডাকশন, এমপিপি মানে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন। প্রান্তিকের সংজ্ঞা দিতে হলে আমাদের একই বিষয় মনে রাখতে হবে, গড়ের মতো যে গড়ের সংজ্ঞা ছিল অধীন চলক ডিভাইডেড বাই স্বাধীন চলক। আর যে কোনো প্রান্তিকের ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখলে আমাদের জন্য প্রতিটা সংজ্ঞা দেওয়া সহজ হয়ে যাবে। এই বিষয়টা আমি ইতিমধ্যে আলোচনা করেছি, উপযোগের ক্লাসে বিস্তারিত আলোচনা আছে। প্রান্তিকের সংজ্ঞাটা হচ্ছে অধীন চলকের
পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তার নাম হচ্ছে প্রান্তিক বা মার্জিনাল, যেটাকে আমরা ডাল হিসেবেও কি করতে পারি, অভিহিত করতে পারি। প্রান্তিকের আরেকটা নাম ঢাল, স্লোপ। তাহলে এই অধীন চলকের পরিবর্তন উৎপাদন অপেক্ষকটা যদি আবারও মনে করিয়ে দিতে চাই, q = ফাংশন অফ n l k o, উৎপাদন অপেক্ষক। তো এই উৎপাদন অপেক্ষকে অধীন চলকের পরিবর্তন, অধীন চলকের জায়গায় আমরা লিখব উৎপাদনের পরিমাণের পরিবর্তন। উৎপাদনের পরিমাণের কি পরিবর্তন। আর স্বাধীন চলকের পরিবর্তনের জায়গায় লিখব উৎপাদনের উপাদানের পরিবর্তন। উৎপাদনের উপাদানের পরিবর্তন। উৎপাদনের পরিমাণের পরিবর্তন, উৎপাদনের উপাদানের কি পরিবর্তন। তাহলে উৎপাদনের পরিমাণের পরিবর্তনকে উৎপাদনের উপাদানের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন বলে। অথবা সংক্ষেপে আমরা বলতে পারি উৎপাদনের পরিমাণের পরিবর্তন এবং উৎপাদনের উপাদানের পরিবর্তনের অনুপাতকে প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাকশন বলা হয়। তো প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটা আমরা এভাবে দিব। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, প্রশ্ন আসলে শ্রমের প্রান্তিক উৎপাদন বলতে কি বুঝো, তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? শ্রমের প্রান্তিক উৎপাদন, শ্রমের প্রান্তিক উৎপাদন অথবা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা, প্রান্তিক উৎপাদনশীলতা, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা অথবা শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন, বস্তুগত উৎপাদন। শ্রমের প্রান্তিক উৎপাদন অথবা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা অথবা শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন, এটাকে আমরা তখন MPL দ্বারা প্রকাশ করব। MPL মার্জিনাল প্রোডাকশন অফ লেবার, MPL, অথবা MPPL মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন অফ লেবার, শ্রমের প্রান্তিক বস্তুগত উৎপাদন ইজিক্যাল টু, আমরা এখন কি লিখতে পারি? উৎপাদনের পরিমাণের পরিবর্তন এর জায়গায় আমি পরিবর্তনটা ডেল চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, তোমরা সবাই জানো যে পরিবর্তন ডেল অথবা ডি অথবা এই ডেল, এই চিহ্ন দ্বারা অর্থনীতিতে আমরা পরিবর্তনকে প্রকাশ করে থাকি। আর পরিবর্তনের সূত্র হচ্ছে পরবর্তী বিয়োগ পূর্ববর্তী, পরের অবস্থা বিয়োগ আগের অবস্থা। তো ডেল উৎপাদনের পরিবর্তন ডেল টিপি, মোট উৎপাদনের পরিবর্তন। আর নিচে হচ্ছে উৎপাদনের উপাদানের পরিবর্তন। যেহেতু শ্রমের প্রান্তিক উৎপাদন, এজন্য আমরা ডেল এল লিখলাম, মানে শ্রমের পরিবর্তন। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব? উৎপাদনের পরিমাণের পরিবর্তনকে অথবা বলতে পারি মোট উৎপাদনের পরিবর্তনকে শ্রমের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলা হয়, শ্রমের প্রান্তিক উৎপাদন বলা হয়। তো আমরা এটাকে ডেল কিউ লিখতে পারি, ডেল কিউ বাই ডেল এল, এভাবে লেখা যায় ডেল কিউ বাই ডেল এল, অথবা এভাবে লিখতে পারো
dq বাই dl অথবা এই del q বাই del l। এটা আংশিক পরিবর্তনে এই ডেলটা ব্যবহার করা হয়, আর এই ডেলটা ত্রিভুজ আকৃতির ডেলটা বড় পরিবর্তনে ব্যবহার করা হয়, আর এইটা অন্তরকলনে অর্থাৎ পরিবর্তন নির্ণয়ের বীজগাণিতিক পদ্ধতি যখন আমরা ব্যবহার করি, গাণিতিক পদ্ধতিতে যখন আমরা বের করি মান অন্তরকলনের মাধ্যমে, তখন আমরা ডিটা ব্যবহার করি। তো এই অন্তরকলন তোমাদের এখন বোঝার প্রয়োজন নাই, জাস্ট সংজ্ঞাটা মনে রাখবে এবং এটা মনে রাখবে যে পরিবর্তন ডেল অথবা ডি অথবা এই ডেল দ্বারা কি করা যায়, প্রকাশ করা যায়। আশা করি আমরা শ্রমের প্রান্তিক উৎপাদনটাকে সংজ্ঞায়িত করতে পারবো। শ্রমের প্রান্তিক উৎপাদন হচ্ছে, শ্রমের প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটা এখন এভাবে কেউ দিতে পারো, খুবই সুন্দর সংজ্ঞা হবে, এটা লিখে রাখতে পারো। শ্রমের পরিমাণ এক একক বৃদ্ধি করলে, পরিবর্তনের জায়গায় বৃদ্ধিও বলতে পারি, হ্রাসও বলতে পারি। শ্রমের পরিমাণ এক একক কি করলে, বৃদ্ধি করলে মূল উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলা হয়। এটা লিখে রাখতে পারো, শ্রমের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মূল উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলা হয়। আরেকটা সংজ্ঞা লিখে রাখতে পারো, কাজে আসবে। শেষ একক শ্রমিক নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন হয়, শেষ একক শ্রমিক নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলে। শেষ একক শ্রমিক নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলে। এই তিনটা সংজ্ঞা লিখে রাখতে পারো এবং এইটা দেখে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারো। বলতে পারো আরো সহজে, মূল উৎপাদনের পরিবর্তন এবং শ্রমের পরিমাণের পরিবর্তনের অনুপাতকে শ্রমের প্রান্তিক উৎপাদন বলে, তাহলেও চলবে। এবার তোমরা নিজেরা লেখার চেষ্টা করো, মূলধনের প্রান্তিক উৎপাদনটা কি? মূলধনের প্রান্তিক উৎপাদন অথবা মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা একটু লিখে নাও, অথবা মূলধনের বস্তুগত উৎপাদন। আমি তো শ্রম লিখে দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করো মূলধনের প্রান্তিক উৎপাদনটা কি হবে। মূলধনের প্রান্তিক উৎপাদন অথবা মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতা অথবা মূলধনের প্রান্তিক বস্তুগত উৎপাদন, এটা কি? তখন কিন্তু আমরা এটাকে এমপিএল না লিখে কি লিখবো, এমপিকে, মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল, অথবা এমপিপিকে, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাকশন অফ ক্যাপিটাল। তখন এটা হয়ে যাবে ডেল টিপি ডিভাইডেড বাই ডেল কে। মোট উৎপাদনের পরিবর্তনকে মূলধনের পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে মূলধনের প্রান্তিক উৎপাদন বলা হয়। অথবা এটাকে লিখতে পারো ডেল কিউ বাই ডেল কে, অথবা এটাকে লিখতে পারো ডি কিউ বাই ডি কে, অথবা এই ডেল কিউ বাই ডেল কে। এভাবে আমরা মূলধনের প্রান্তিক উৎপাদনকে প্রকাশ করতে পারি। মূলধনের প্রান্তিক উৎপাদন তাহলে আমরা বলতে পারি, দেখো সংজ্ঞাটা এভাবে, মূলধনের পরিমাণ এক একক বৃদ্ধি করলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে মূলধনের প্রান্তিক উৎপাদন বলে। অথবা শেষ একক মূলধন নিয়োগের জন্য যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মূলধনের প্রান্তিক উৎপাদন বলে। শেষ একক মূলধন নিয়োগের জন্য, শেষ একক মেশিন নিয়োগের জন্য, যদি মূলধনটা মেশিন হয়, যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় একে বলা হবে মূলধনের প্রান্তিক উৎপাদন। আশা করি প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দিতে আর তোমাদের সমস্যা হবে না। তবে মাদার ডেফিনিশনটা মনে রাখবে, প্রান্তিক মানে হচ্ছে উপরে অধীন চলকের পরিবর্তন আর নিচে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে যে কোনো প্রান্তিকের সংজ্ঞা দিতে পারো, প্রান্তিক উপযোগ, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক বিনিয়োগ, এ সমস্ত বিভিন্ন জিনিসের সংজ্ঞা তোমরা দিতে পারবে যদি মূল সংজ্ঞাটা তোমাদের ব্রেইনে থাকে।
একটু বুঝে শুনে পড়াশোনা করাটা উচিত। তাহলে এখন প্রান্তিক উৎপাদনের চিত্রটা কি হবে? গড় উৎপাদনের চিত্রের মতোই হবে। আমরা গড়ের জন্য যে ব্যাখ্যাটা দিয়েছিলাম যে পরিবর্তনশীল উপকরণ, শ্রম অথবা মূলধনও পরিবর্তন করতে পারো। যখন পরিবর্তন করবে তখন কিন্তু এই গড় উৎপাদনটা প্রথমে বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে প্রান্তিক উৎপাদনও প্রথমে বৃদ্ধি পাবে। উৎপাদনের উপাদান যদি আমরা বৃদ্ধি করি, প্রান্তিক উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। আমি এদিকে যদি শ্রম ধরি, এদিকে ধরলাম শ্রমের প্রান্তিক। আমি যদি শ্রমের প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করতে চাই, তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন রেখা ইংরেজি উল্টাই হবে। কারণ কি? কারণ উৎপাদনের প্রথম দিকে এই যে শ্রমের পরিমাণ বাড়ালে প্রথম দিকে সে কি হচ্ছে? বাড়তেছে। কতটুকু পর্যন্ত বাড়বে? এই পর্যন্ত বাড়বে, ও এল নট পর্যন্ত বাড়বে। এই নট বিন্দুতে এই এমপিটা, মার্জিনাল প্রোডাকশন অফ লেবারটা এখানে কি হয়ে যাবে? সর্বোচ্চ হয়ে যাবে। এরপরে যদি আমরা আরো যদি শ্রম বাড়াই, তখন কিন্তু আর এমপিটা বাড়বে না, তখন কিন্তু এ পর্যায়ে এসে সে কি হবে? হ্রাস পাওয়া শুরু করবে। তাহলে প্রথমে যদি বাড়ে এবং পরে যদি কমে, এই রেখাটা ইংরেজি উল্টা ইউ আকৃতির হয়। মানে কি আকৃতির হয়? অবতল আকৃতির হয়। এখন যদি তোমাকে বলে মূলধনের প্রান্তিক উৎপাদন রেখাটা অঙ্কন করো, তাহলে শ্রমের জায়গায় আমরা কি ধরবো? মূলধন। এখানে এমপিআর না লিখে কি লিখবো? এমপি কে লিখবো। এখানে লেখার নাম এমপিআর না লিখে কি লিখবো? এমপি কে লিখবো। হয়ে গেল আমাদের গড় আমাদের প্রান্তিক উৎপাদন রেখা। তবে এটা শ্রমের প্রান্তিক উৎপাদন হতে পারে, মূলধনের প্রান্তিক উৎপাদন হতে পারে। আমরা আজকের ক্লাসে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নিয়ে আলোচনা করলাম, সূত্র শিখলাম, সংজ্ঞা শিখলাম, আমরা রেখাগুলা নিয়ে আলোচনা করলাম। তো আমরা আগামী ক্লাসে এই প্রান্তিক উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের প্রতি যে উপদেশ সেটা হচ্ছে, প্রতিবার যেটা আমরা বলে থাকি, প্রতি ক্লাসেই আমি এইটা বলে থাকি যে তোমাদের সময়কে কাজে লাগাতে হবে। সময় তো যাচ্ছে, সময় যাবে, এটাই স্বাভাবিক। তো এই সময়টা যাতে আমরা বিভিন্ন উপায়ে কাজে লাগাতে পারি, পড়াশোনার মধ্য থেকে, ইবাদতের মধ্য থেকে আমরা যাতে কাজে লাগাতে পারি, সেই বিষয়টা তোমাদের ব্রেইনে